হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে ব্যাপক হারে জনসংখ্যা হ্রাস পেয়েছে গত দুইটি কোয়ার্টারে। আজকে মূলত কানাডার টেম্পোরারি রেসিডেন্ট এবং পার্মানেন্ট রেসিডেন্ট উভয় সেক্টরে ঐতিহাসিকভাবে জনসংখ্যা হ্রাসের যে তথ্য এবং সেটার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এটা যে প্রভাব, সেটা নিয়ে মূলত একদম ছোট্ট আকারে একটি আলোচনা করব। আশা করছি সবাই ভালো আছেন এবং শুনছেন বিভিন্ন জায়গা থেকে। তো বিষয় হলো যে আপনারা জানেন যে 22-23 সালে কানাডাতে হঠাৎ করে জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধি পায়। সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর উদারতার কারণে তিনি আউট অফ কন্ট্রোলে এখানে ব্যাপক জনসংখ্যা আনেন এবং সেটার কন্ট্রোল না থাকার কারণে কানাডার হাউজিং সেক্টরে ব্যাপক একটা অস্থিরতা তৈরি হয়। সেইগুলোকে কন্ট্রোল করার জন্যই 2024 থেকে তারা কড়াকড়ি আরোপ করে। তার ধারাবাহিকতায় 25 সালে এসে আরও বেশি ডিক্লাইনিং একটা সিচুয়েশন চলতেছে কানাডাতে। ইমিগ্রেশন সিস্টেমে বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমানো নিয়ে তাদের একটা ব্যাপক উদ্যোগ। সেক্ষেত্রে ভিজিট ভিসা বা ভিজিটরদের সংখ্যা, ওয়ার্কারদের সংখ্যা, স্টুডেন্টদের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তো আজকে যে তথ্যগুলো দেখবেন, কানাডাস ফ্ল্যাটলাইনিং পপুলেশন গ্রোথ রিফ্লেক্টস টাইটেন ইমিগ্রেশন পলিসিস। তো তারা যে একদম শক্তপোক্ত একটা ইমিগ্রেশন পলিসি করেছে, সেটার একটা ব্যাপক প্রভাব পড়েছে তাদের স্ট্যাটিস্টিক্যাল তথ্যে। This marks the weakest population growth rate in second quarter of the year since 2020, when growth almost stopped due to COVID-19 pandemic. তো আপনারা জানেন যে 2020 সালে যখন প্যান্ডেমিক, তখন তো আউট অফ কানাডা থেকে পপুলেশন বা জনসংখ্যা এখানে আসার সুযোগ ছিল না তেমন একটা বললেই চলে। তো সেখানে সেই সময় যে বৃদ্ধির হার, ওই রকম একটা বৃদ্ধির রেটে চলে গেছে কানাডা আবার। স্টার্টিং ইন 2024, the federal government implemented a suite of policy changes designed to curb the growth in Canada population driven by immigration, including a cap on study permit applications, tighten eligibility for many work permits, and 20% cut up in landing targets for permanent resident, and the first ever target for temporary resident admissions. তো অনেকগুলো উদ্যোগ নেয়, তার মধ্যে অ্যানুয়ালি যে হারে পিআর হোল্ডারদেরকে এখানে ল্যান্ড করার সুযোগ দেওয়া হয় সেটি 20% কমিয়ে দেওয়া হয়। এরপরে টেম্পোরারি রেসিডেন্টদের কোটা আগে ছিল না, এবার কিন্তু সেই কোটা সিস্টেমটা চালু করে। এর ফলে এটার একটা একটা প্রভাব পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2022, 23, 24, 25। তো 2022 সালে ইনক্রিজ ছিল 2,57,123, অর্থাৎ 0.70% টোটাল এখানে গ্রোথ জনসংখ্যার মোট সংখ্যার সাথে। 23 সালে ছিল 3,21,791, 24 সালে ছিল 2,72,032, 25 সালে মাত্র 47,098, ব্যাপক মাত্র 0.10% বৃদ্ধি পেয়েছে এই 2025 সালে, যেটা খুবই কম অন্য যে কোনো সময় তুলনায়, বিশেষ করে 2020 সালের পরে। ইমিগ্রেশন অ্যাকাউন্টেড ফর 71.5% অফ দি গ্রোথ, অর্থাৎ ইমিগ্রেন্ট ভিসা নিয়ে মূলত এখানে 71.5% ব্যক্তিরা এখানে এন্ট্রি করেছেন। এবং এখানে আরেকটা বিষয়, দি গ্রোথ ইন পপুলেশন ইন দি সেকেন্ড কোয়ার্টার অফ 2025 ডাউন ফ্রম 95.3% ইন দি সেম কোয়ার্টার অফ 2024। তো 2024 সালে যে হারে এখানে পপুলেশন গ্রোথ হয়েছে, তার থেকে এখানে 95% জনসংখ্যার হার কমে গেছে, বিশাল একটা ডিক্লাইন ঘটেছে। ড্রপ ইন দি নাম্বার অফ নন পার্মানেন্ট রেসিডেন্ট ইন কানাডা। তো সেকেন্ড কোয়ার্টারে তারা হচ্ছে নন পার্মানেন্ট রেসিডেন্ট বলতে এখানে ওয়ার্কার, এরপরে স্টুডেন্ট, তারপরে হচ্ছে আপনার ভিজিটর, তাদের সংখ্যাটা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। দি নাম্বার অফ নন পার্মানেন্ট রেসিডেন্ট ইন কানাডা অন July 1, 2025 ড্রপ। এখানে দেখা গেল যে টোটাল টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা এখানে আগে ছিল 7.6%, এখন সেটা কমে এসেছে 7.3%। এখানে এইটার সংখ্যা বর্তমানে হচ্ছে 30,24,216 অ্যাজ অফ October 1, 2024, মানে আগের বছরের তুলনায় ব্যাপক হারে ড্রপ হয়েছে। In the second quarter of 2025, the number of non-permanent resident decreased as follows. Student visa বা স্টাডি পারমিট কমেছে 32,025টি, ওয়ার্ক পারমিট ভিসা কমেছে 19,637টি, তারপরে হচ্ছে দোজ হোল্ডিং বোথ স্টাডি অ্যান্ড ওয়ার্ক পারমিট, এদের সংখ্যা কমেছে 19,072টি। এই যে ডিক্লাইন, এগুলো কীভাবে হলো? Some measures introduced by the government to reduce the number of temporary residents in the country since 2024. এখানে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, গভর্নমেন্ট ক্যাপ অন স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস। তো স্টুডেন্টদের জন্য একটা ক্যাপ করেছে, কোটা করেছে। এ পজ অন দি ইস্যুয়েন্স অফ লো ওয়েজেস লেবার মার্কেট অ্যাসেসমেন্ট ইন দি সেন্স অফ মেট্রোপলিটন এরিয়াস।
তো যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর অধিক, সেখানে তারা এলএমআই প্রসেসটাই বন্ধ করে দিয়েছে। এর ফলে ফরেনাররা এখানে নতুন করে কোনো জব আর পাচ্ছেন না, এখনও পাচ্ছেন না। যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর নিচে, সেখানে মাত্র ফরেনাররা আবেদন করতে পারতেছে লো এজেস ক্যাটাগরিতে। তারপরে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তারা এখন মাস্টার্স প্রোগ্রামটাকে এবং গুটি কয়েক ব্যাচেলর প্রোগ্রামকে সুযোগ দিচ্ছে, বাকি সবগুলো ক্লোজ করে দিয়েছে। এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তারা ল্যাঙ্গুয়েজ টেস্টটা বাধ্যতামূলক করে দিয়েছে। তো এই সমস্ত ঘটনার কারণে কানাডাতে অটোমেটিক্যালি বিভিন্ন সোর্স থেকে পপুলেশন বৃদ্ধির হার কমে গেছে, বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা অনেক কমে গেছে। Temporary resident levels in 2025 and beyond. In the latest immigration plan 2025 to 27, the federal government target a negative population growth. তারা আগের বছরগুলোতে সবসময় বাড়িয়ে প্ল্যান করতো, এবার কমিয়ে প্ল্যানটা করেছে, যার ফলে এটার যে প্রভাব সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দি লেটেস্ট প্ল্যান ওয়াজ অলসো দি ফার্স্ট ইন্ট্রোডিউস টার্গেট ফর অ্যাডমিশন টেম্পোরারি রেসিডেন্ট 6,73,650, অর্থাৎ এই বছরে তারা ভিজিটর, ওয়ার্কার, স্টুডেন্টদের টোটাল সংখ্যাটা এন্ট্রি করানোর সুযোগ দিবে 6,73,650। 2026 এটা আরও কমে যাবে 5,16,600 এবং 27 সালে 5,43,600। These figures take into account new work and study permit expected to be issued over each year of the plan. The federal government aims to reduce the temporary resident levels 5% Canada's total population by the end of 2026. তো আগামী বছরের মধ্যেই গভর্নমেন্টের প্ল্যান হলো টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমিয়ে 5%-এ আনা, যেটা বর্তমানে আপনারা দেখলেন যে 7.3%-এ এসেছে, আগে ছিল 7.6%। তো এটা আরও কমে যাবে, সেটা আমরা আভাস পাচ্ছি। তো স্ট্রিক্ট নিয়মগুলো হয়তো আরও কিছুদিন চলবে। As per latest data released by Immigration Refugees and Citizenship Canada, measures introduced by the federal government have seen decline in the number of temporary resident arrivals in 2025 as compared to similar period in 2024. In July 2025, new worker arrivals were down 37%. দেখুন, ওয়ার্কারদের হার কমে গেছে 37%, স্টুডেন্টদের অ্যারাইভাল রেট কমে গেছে 55%। কীভাবে এটা আগের বছর 2024 সালের তুলনায় এই রেশিওটা কমে গেছে। In total, there were 98,070 fewer new student arrivals and 137,000 fewer new worker arrivals between January to July 2025 compared to the same period 2024. তো 2025-এর সাথে তুলনা করলে দেখা গেল ব্যাপক হারে কমে গেছে জনসংখ্যা। এখন এই অবস্থায় যারা কানাডাতে আসার প্ল্যান করতেছেন, বিশেষ করে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে, তাদের করণীয় কি? তারা কি আসলে এই রিফিউজালের মধ্যে থাকবেন? এখানে বিষয় হলো যে গদবাধা নিয়মে আপনি আবেদন না করে আপনার ডকুমেন্টসগুলো যদি একটু এক্সেপশনালি প্রেজেন্ট করেন, তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস উইল বি ভেরি হাই। এবং আপনাদের ফান্ডগুলো দেখাতে হবে উপযুক্তভাবে, পর্যাপ্ত পরিমাণে। অল্প ফান্ড দিয়ে ভিসা পাওয়ার পসিবিলিটি খুব কম। এক্ষেত্রে আপনারা সেভিংস অ্যাকাউন্টে 50% এবং বাকি 50% এফডিআর মোডে দেখাতে পারেন। যারা লোন নেওয়ার চিন্তা করেন তারা লোন নিয়ে এফডিআর অ্যাকাউন্টগুলো করবেন, আর সেভিংস অ্যাকাউন্টে ব্যাপক পরিমাণে টাকা রাখার চেষ্টা করবেন, তাহলে একটা ভারসাম্য আসবে। ইমিগ্রেশন অফিসারকে বোঝাতে হবে যে এই পর্যাপ্ত পরিমাণে ফান্ড আপনার আছে আপনার পড়াশোনার জন্য, বিশেষ করে যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন। ব্যাচেলর প্রোগ্রামে যারা আসবেন তাদেরকে বোঝাতে হবে যে তাদের স্পন্সর যারা, তাদের পর্যাপ্ত পরিমাণে ক্যাপাসিটি আছে, ইনকাম জেনারেশনটা অনেক ভালো, যেটা দিয়ে তাদেরকে স্পন্সররা বছরব্যাপী যে খরচ সেগুলো অনায়াসে পার করতে পারবে। এই জন্যে আপনাদের ভ্যালুয়েশন রিপোর্ট, ট্যাক্স পেপারসগুলো, এরপরে সোর্সগুলো ক্লিয়ার করা, এই কাজগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। তো এগুলো মূলত নির্ভর করে প্রফেশনাল এক্সপার্টাইজের উপরে। আপনারা ভালো কোনো প্রফেশনাল সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে সার্ভিস নেবেন, আমরাও এই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে পারি যারা এই ক্ষেত্রে আগ্রহী। তো আজকের আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন, আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।